উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে এসএলএসটি ক্লাসগুলো করছি এবং আজকের যে পর্ব হিস্ট্রি এবং হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে সুভাষচন্দ্র বসু এবং সঙ্গে থাকছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এখনো প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি, অবিলম্বে উড়ান পাঠশালা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ডাউনলোড করে ফ্রিতে তোমরা এই ক্লাসটাকে উপভোগ করো। ঠিক যেখানে তোমরা প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ এবং ইউরোপের ক্লাসটা তোমরা দেখতে পাবে। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের শুরুটা হচ্ছে সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজ থেকে, এবং যেখান থেকে আমি একটু আলোচনা করে দেবো যে সুভাষচন্দ্র বোস সেই মানুষটা যার একটা প্রিভিয়াস রেকর্ড ছিল, মেধাবী ছাত্র ছিল, ঠিক আছে, র্যাভেনশা স্কুল থেকে পাশ করেছিলেন, আমাদের যেটাকে বলে মাধ্যমিক পাস, এবং উনি এখান থেকে পাশ করার পর উনি ওনার প্রাইভেট টিউটর হিসেবে পেয়েছিলেন, যাকে তিনি একজন বিখ্যাত লোক ছিলেন, তার নাম ছিল বেণীমাধব দাস। এবং সুভাষচন্দ্র বোস আমাদের দর্শন নিয়ে পড়াশোনা করবেন এই ঠিক করে তিনি চলে আসেন কলকাতাতে দাদা আমাদের শরৎচন্দ্র বসুর পরামর্শে, এবং সেখানে ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হন। এবং সেখানে মিস্টার ওটেন, যিনি হিস্ট্রি পড়াতেন, তিনি ভারতীয় ছাত্রদের খুবই হেড করতেন, ঘৃণা করতেন এবং তাদের নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু খারাপ খারাপ কথা বলতেন। এবং সেই পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র বোসের বন্ধু অনঙ্গ পাল যখন ধাক্কা দিয়ে ফেলে দেন আমাদের এই ভদ্রলোককে, যার নাম মিস্টার ওটেনকে, তখন সুভাষচন্দ্র বোস অনঙ্গ পালকে বাঁচাতে গিয়ে সেইখানে কিন্তু উপস্থিত ছিলেন না যারা ধাক্কা মেরেছিল, তার মধ্যে সুভাষচন্দ্র বোস ঢুকে গিয়ে কথা বলেন এবং সুভাষচন্দ্র বোস এই জন্য রাস্টিগেট হয়ে যান। এবং পরবর্তীকালে আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় উনি স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেন, তাই তো, দর্শন নিয়ে পাশ করেন। সুভাষচন্দ্র বোসের বাল্যকালের গুরুদেব ছিলেন যিনি, যার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল, তার নাম ক্ষুদিরাম বোস। তারপরে উনি আমাদের দর্শনের জন্য প্রভাবিত হন বিবেকানন্দের দ্বারা, এবং সবার শেষে তিনি যার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি হচ্ছেন এক গ্রেট লোক, গ্রেট পার্সোনালিটি, তিনি হচ্ছেন আমাদের সি.আর. দাস, পলিটিক্যাল গুরু ছিলেন। এবং সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন 1920-21, এই সময় 4র্থ স্থান অধিকার করেন। এবং সেই সময় আমাদের নন কোঅপারেশন মুভমেন্টে জড়িয়ে পড়েন সি.আর. দাসের সহায়তায়, এবং সেই সময় তার কি হয়, জেল যাত্রা হয়, এবং জেল থেকে তিনি মুক্তি পাওয়ার পরে 1924 সালে আমাদের যেটা কলকাতা কর্পোরেশনের ইম্পর্টেন্ট একজন মেম্বার হিসেবে সিলেক্টেড হন, এবং শেষ পর্যন্ত 1930 থেকে 31 এক বছর উনি আমাদের কলকাতার মেয়র হন। সেই সময় উনি জেলে ছিলেন আবার, কারণ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে উনি জেলে চলে যান। সুভাষচন্দ্র বোসের বই যেগুলো রয়েছে সেটা হচ্ছে তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন ছাড়াও সুভাষচন্দ্র বোসের বিখ্যাত বই যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সেই সঙ্গে সঙ্গে বলতে হয় ইন্ডিয়ান পিলগ্রিমস, এটা অসমাপ্ত আত্মজীবনী, এবং ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল তার লেখা এমন একটি বই যে বইটি হচ্ছে সর্বোচ্চ রোজগার করা একটি বই, এবং যতদূর আমি জানি 1924, ঠিক আছে, বা 1923 এই সময় বইটা বোধহয় পাবলিশড হয়েছিল। বেশ, আমরা সুভাষচন্দ্র বোসের পর এই জায়গাতে সুভাষচন্দ্র বোসের আরো একটা পর্ব আমরা দেখব। তিনি যখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের রাজনীতিতে জড়িয়ে পড়েন, সেই সময় উনি আমাদের 38 সালে হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট হন জাতীয় কংগ্রেস, এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের প্রেসিডেন্ট হন এবং জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। উনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে 203 ভোটে হারিয়ে জিতেছিলেন। এবং উনি যখন কংগ্রেস থেকে বহিষ্কৃত হন 39 সালে, তখন তিনি তৈরি করেন ফরওয়ার্ড ব্লক, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তারপরে যেটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, সুভাষচন্দ্র বোস আমাদের 1940 সালে আমাদের ফরওয়ার্ড ব্লক দলকে নিয়ে যখন আমাদের কি বলবো মিস্টার হলওয়েল, এই মিথ্যেবাদী মিস্টার হলওয়েলের যখন কলকাতায় মূর্তি বসতে যাচ্ছে, তখন তার তীব্র প্রতিবাদ করেন। এবং এই প্রতিবাদ করলে সুভাষচন্দ্র বোস কি করেন, আমাদের ভারত রক্ষা আইন ভেঙে যাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হয়। এবং এই জেলে থাকার সময় সুভাষচন্দ্র বোস আমরা জানি কি করেছিলেন, তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে ঘরে নিয়ে আসা হয়, ঘরের মধ্যে অন্তরীণ করে রাখা হয়, নজরবন্দি যাকে বলে। এবং ঠিক সেই সময় তিনি মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনাম নিয়ে কি করলেন, পালিয়ে গিয়েছিলেন। এবং তাকে যোগ্য সহায়তা যিনি করেছিলেন তার কি বলবো দাদার ছেলে, যার নাম ছিল শিশির কুমার বসু। এবং সেখান থেকে এই মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনামে উনি আমাদের কোথায় চলে যান, হাওড়া থেকে গোমো স্টেশন, গোমো স্টেশন থেকে উনি মেল ট্রেন ধরে উনি চলে যান কাবুল বা আফগানিস্তানে। এবং সেখান থেকে তিনি যখন আবার চলে যান কি বলবো ইটালি হয়ে, আমাদের রোম হয়ে যখন উনি যান জার্মানি, তখন তার আরেকটা পাসপোর্ট হয় এবং আরেকটা ছদ্মনাম হয় তার, অরল্যান্ডো মাজোর্টা।
মনে রাখবে, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের এখানে তোমার যে জায়গাটা বলবো, 1941 সালে 17 জানুয়ারি পালিয়ে গিয়েছিলেন, এবং তারপরে উনি যখন প্রথম আমাদের সাক্ষাৎ করেন রোম ইটালি হয়ে জার্মানি, তখন ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করেন, এটা আমরা জানি। এবং এটাও আমরা জানি যে তাকে সম্বর্ধনা জানিয়েছিল হচ্ছে এই যুদ্ধবন্দী ভারতীয় সেনারা, এবং তাকে বলেছিল হচ্ছে সুভাষচন্দ্রকে বলেছিল নেতাজি, কলিং টু নেতাজি। যখন তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এবং তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিল, কিসের জন্য? অলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করার জন্য। আর যখন তিনি চলে গেলেন, তখন তাকে তাসের দেশ এই বইটা উৎসর্গ করেছিল। ঠিক। এবার দেখো সুভাষচন্দ্র বোস এই সময় যখন আমাদের রাসবিহারী বোস এবং একই সঙ্গে রাসবিহারী বোসের ডাকে উনি যখন পৌঁছে গেলেন, তখন তিনি আজাদ হিন্দ ফৌজটা তৈরি করেছিলেন। এবার দেখো চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, রাজনৈতিক জীবন, 31 সাল কলকাতার মেয়র, এটা তোমরা জানো। আইন অমান্য আন্দোলনে সভাপতি, কলকাতা 39-38 বলে দিয়েছি, সব এগুলো আছে। আচ্ছা, গ্রন্থ, রোম বার্লিনের যুদ্ধবন্দী ভারতীয় সেনারা সর্বপ্রথম তাকে কি বলেছিল? জয় হিন্দ বলে সম্বর্ধনা জানায়। এটা ভালো করে পড়বে, জয় হিন্দ। এবং এটাও জানবে 41 সালে একটা সামরিক বাহিনী নেতা তৈরি করেন, যার নাম হচ্ছে ইন্ডিয়ান লিজিয়ান। ক্যাপ্টেন মোহন সিং, নিরঞ্জন সিং গিল, জ্ঞানী প্রীতম সিং সহায়তায় মালার ঘন জঙ্গলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছিল 1941 সালের ডিসেম্বর মাসে। আবার জাপান সম্রাট তোজো ক্যাপ্টেন মোহন সিং, নিরঞ্জন সিং গিল, প্রীতম সিংকে গ্রেপ্তার করেন। 1 সেপ্টেম্বর তখন ওই দলটা দিয়ে দেয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দেওয়া হয় রাসবিহারী বসুর হাতে। ঠিক আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এই দলটা প্রতিষ্ঠা করা হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ঠিক আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের কনফারেন্স ব্যাংককে অনুষ্ঠিত হয় 1942 সালে, যেটা রাসবিহারী বোসের হাতে দলটা যেতে যায়। ঠিক আছে। 43 সালে সুভাষচন্দ্র বোস পূর্ব এশিয়ার উপস্থিত হন। 43 সালে 4 জুলাই সুভাষচন্দ্র প্রতিষ্ঠা করেন আজাদি আরিজি হুকুমাতি হিন্দ, মনে থাকবে। এবং সিঙ্গাপুর 21 অক্টোবর 43-এ এই দলটা পুরোপুরি ভার পান। ডিসেম্বর মাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তুলে দেওয়া হয় শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। ন্যাশনাল হেডকোয়ার্টার জার্মান থেকে রেঙ্গুনে সরিয়ে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের হাতে তুলে দেন। এবার যে প্রাইম মিনিস্টার যুদ্ধ সম্পর্কে, বৈদেশিক সম্পর্কের মন্ত্রী ছিলেন আজাদ হিন্দের সুভাষ বোস। লক্ষ্মী স্বামীনাথন মহিলা বিভাগের প্রধান। এসে আয়া রাজনীতি ও সমাচার। এসি চ্যাটার্জি অর্থমন্ত্রী। এম সাহানি, ঠিক আছে, রাসবিহারী বোস সর্বোচ্চ পরামর্শদাতা। সম্পাদক হয়েছিল এম শাহী, আর এন সরকার আইনি পরামর্শদাতা। এর মধ্যে লক্ষ্মী সাহেগলটা খুব পরীক্ষা দেয়। সুভাষচন্দ্র বোসের ডেজিগনেশন আসে, রাসবিহারী বোসের ডেজিগনেশনও আসে। ঠিক আছে। প্রথম গেরিলা বাহিনী সুভাষ ব্রিগেড শাহনওয়াজ খান। দ্বিতীয় গেরিলা বাহিনী গান্ধী ব্রিগেড এনায়েত খান। তৃতীয় গেরিলা বাহিনী আজাদ ব্রিগেড, প্রধান হচ্ছে গুলজারা সিং। ঠিক আছে। চতুর্থ গেরিলা বাহিনী নেহেরু ব্রিগেড গুরুবক্স সিং দিলান। পঞ্চম গেরিলা বাহিনী ঝাঁসি ব্রিগেড লক্ষ্মী সাইগল বা লক্ষ্মী স্বামীনাথন। 44 সালে মার্চ মাসে মৌডফ দখল করেন। 44 সালের এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনী প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটা উত্তোলন করেন মণিপুরের মইরং, ঠিক আছে, নামক অঞ্চলে। মইরং নামক অঞ্চলে কি করলো? ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটা উত্তোলন করেন। ভারতের মধ্যে প্রথম আজাদ হিন্দ ফৌজের পতাকা, মনে থাকবে। তাহলে প্রথম পতাকাটা তোলা হয়েছিল মইরঙে, ট্রাই কালারের পতাকা। 44-এ আজাদ হিন্দ বাহিনী নাগাল্যান্ডের কোহিমায় উপস্থিত হলে, ঠিক আছে, দখল করেছে, এটা মে মাসে। আচ্ছা, 45 সালে সুভাষ বোস আমাদের সকলের অন্তরালে চলে যায়। তার শেষ সহযোদ্ধা ছিল হাবিবুর রহমান। যখন তিনি ডুবোজাহাজে করে আসেন, তখন কিন্তু আমাদের হাবিবুর রহমান ছিলেন না, তখন একজন ব্যক্তি ছিলেন। ঠিক আছে। আজাদ হিন্দ ফৌজের চিহ্ন ছিল ঝাঁপিয়ে পড়া বাঘ। ঠিক আছে। তাই ওকুর বিমান দুর্ঘটনাকে স্বীকার করা হয় না। ঠিক আছে। এবার শিক্ষালাভ টিক্ষালাভ সব বলে দিয়েছি, নৈতিক রাজনৈতিক জীবন, এগুলো সব বলা আছে। ঠিক আছে। কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ 24, নিখিলবঙ্গ যুব সম্মেলনের সভাপতি, কংগ্রেস কমিটির সম্পাদক।
বঙ্গীয় কংগ্রেস কমিটির সভাপতি নিখিল ভারত, কংগ্রেস কমিটির যুগ্ম সম্পাদক, নেহেরু কমিটির সদস্য। একত্রিশ সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধী আইরিন চুক্তির বিরোধিতা করেন। 38 সালে ভারতের জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আচার্য জে.বি. কৃপালিনী ঘোষণা করেন কংগ্রেসের আগামী 51তম হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বোসকে সভাপতি পদে মনোনীত করা হয়। ঠিক আছে, মনে থাকবেন। কলকাতা কর্পোরেশনের মেয়র 30-এ। 39-এর গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টবি সীতারামাইয়াকে 203 ভোটে পরাজিত করে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে সুভাষচন্দ্র দ্বিতীয়বারে আসীন হন। 39-এর 29 এপ্রিল, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ সেই জায়গায় প্রেসিডেন্ট হয়েছিল। যাক, এগুলো কংগ্রেস চলাকালীন পড়িয়ে দিয়েছি আমি। আচ্ছা, এই ভারত রক্ষা আইন ভেঙে ফেলে গৃহবন্দী করা হয় এলগিন রোডে সুভাষচন্দ্র জিয়াউদ্দিন মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন। ঠিক আছে, মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে পালিয়ে যায়। দিল্লিগামী কালকা মেলে তুলে দেওয়া হয়, ওখান থেকে চলে যায় কাবুলে। উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে পৌঁছে যান পেশোয়ার, ফ্রন্টিয়ার মেলে উঠে পড়েন। মোহাম্মদ জিয়াউদ্দিন নামে কাবুলে পৌঁছান। কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন। এখানে তিনি স্ট্যালিনের সাক্ষাৎ করেন, কিন্তু সেখানে কোনো সহযোগিতা হয় না, কোনো সহযোগিতার আশ্বাসনই পাননি। এবার যখন 41-এ হিটলারের প্রধানমন্ত্রী রিবেন্ট্রপের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় মুক্তিযুদ্ধের একটা পরিকল্পনা কিন্তু এখানে পেশ করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো, এখানে সুভাষচন্দ্র, গিরিজা মুখার্জি, এম.আর. ব্যাস, নাম্বিয়ার এদের সঙ্গে ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করেছিল। ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি হয় 42-এর ডিসেম্বরে। ইউরোপ স্বাধীনতা, উত্তর আফ্রিকার 400 জন ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি করেন স্বাধীন ভারতীয় লিজেন। ঠিক আছে, এবং এখানে একটা চিহ্ন দেওয়া হয়, সেটা হচ্ছে স্প্রিংিং টাইগার, উলম্বনকারী ব্যাঘ্র। ঠিক আছে, আচ্ছা, এইবারে এখানে তাকে নেতাজি, যেটা বলেছিলাম যে এই ইন্ডিয়ান লিজিয়নের লোকেরা তাকে নেতাজি বলে সম্বোধন করেছিল। আচ্ছা, এবার দেখো সবাই, নেতাজি জাতীয় নেতা হয়েছিল ফ্রি ইন্ডিয়া সেন্টারে, জয় হিন্দ ওদের একটা ধ্বনি হয়েছিল, এবং আরেকটা গান হয়েছিল জনগণ মন। হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র। তোজোর আমন্ত্রণে আবিদ হাসান, এই নামটার মনে করছিলাম আমি, আবিদ হাসানকে সঙ্গে নিয়ে উনি সাবমেরিনে গিয়ে প্রায় অনেক দিন, 97 দিনে উনি টোকিওতে গিয়ে পৌঁছান। হিতোকি তোজোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তোজো তাকে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর আমি সব বলে দিয়েছি এগুলো। ঠিক আছে, পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক রাসবিহারী বসুকে বলা হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা, 1 সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এক অধিবেশনে পাঞ্জাবের 14 নম্বর রেজিমেন্টের ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে 25,000 জাপানি বন্দী সেনা সহযোগে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। যদিও রাসবিহারী বসু এটা তৈরি করেনি, এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ছিল। এই নামটা আজাদ হিন্দ ফৌজ দিয়েছিল সুভাষচন্দ্র বোস। ক্যাপ্টেন মোহন সিং ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি। 43 সালের 4 জুলাই সিঙ্গাপুর এক বিশাল সমাবেশে সুভাষকে আমন্ত্রণ জানান রাসবিহারী বোস। এখানে এক চুক্তির মাধ্যমে তিনি 43 খ্রিস্টাব্দে 25 জুলাই সুভাষচন্দ্র বসুর হাতে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বের ভার তুলে দেন। সুভাষচন্দ্র আজাদ হিন্দের সর্বাধিনায়ক পদে আসীন হন। ঠিক আছে, জাসিলানি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন সাইগল, যাকে বলা হয়। জি.এস. ধিলন, পি.কে. সাইগল, শাহনওয়াজ খান। মনে থাকবে, 43 সালে 21 অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেন। ঠিক আছে, মনে থাকবে, 23 অক্টোবর 43-এ আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ঠিক, এবং 43-এর 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী তোজো আনুষ্ঠানিকভাবে সুভাষ হাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। এগুলো সব ঠিকঠাক। পোর্ট ব্লেয়ারে নামটা চেঞ্জ হয়, জিমখানা ময়দানে নিয়ে যান। এইবার এখানে ডোরাইস্বামী লোগানাথন, তাই তো, কেডি লোগানাথন, যাকে উনি দায়িত্ব দিয়েছিলেন আমাদের, কি বলবো, এই দুটো দ্বীপে তাইপুং থেকে যাত্রা করেছিল। দুটো ডিভিশনের পরিচালনা করেছিলেন মেজর জেনারেল জওয়ান কিরওয়ানি বা কিমানি।
কর্নেল শাহনওয়াজ। এগুলো আমি সবই বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবং এখান থেকে কক্সবাজার থেকে 50 মাইল দূরে যে মৌডক অধিকার করে, মৌডকটা ছিল তার হচ্ছে প্রথম অধিকারের জায়গা, এটা মনে রাখবে। ক্যাপ্টেন সুরজমলের সহায়তায় তারা মৌডক দখল করে নেন, ঠিক। এবার দেখো 44 সালে আমাদের মণিপুরে ওরা ট্রাইকালারের ফ্ল্যাগ তোলে, যেটাকে আমরা বলি এক কথায় যে প্রথম আমাদের ভারতের মাটিতে পতাকা তোলার জায়গাটা ছিল এই ময়ূরং, বলে দিয়েছি। গান্ধীজির আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন উনি, ঠিক আছে। আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশের কাছে আত্মসমর্পণে বাধ্য হন, হলো। ফরমোজার কাছে জাপানের তাইওয়ানের বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। এই ঘটনা সত্যতা নিয়ে আজও সংশয়াতীত, বলে দিয়েছি এটা। যাই হোক, এখানে আর গেলাম না। লিখিত গ্রন্থগুলো বলা আছে, অসমাপ্ত আত্মজীবনী, মন্ত্রিসভাটাও বলা আছে। রাসবিহারী বসু হয়েছিল প্রধান উপদেষ্টা, এটা মনে রাখবে, ঠিক আছে। কর্নেল চ্যাটার্জি অর্থ বিভাগের দায়িত্ব নেন, লক্ষ্মী স্বামীনাথন নারী বিভাগের হেড হন, ঠিক আছে। ভারতের গণ অভ্যুত্থানটা বলা হয়েছে। এবার দেখো এই গান তোমার কি বলবো, সুভাষচন্দ্র বোসের গোটা দলটা যখন গ্রেপ্তার করা হয়, বিশেষ করে 3 জনকে, শাহনওয়াজ খান, তারপরে গুরুবক্স সিং ধিলন আর প্রেম কুমার সাইগাল, এদের দিল্লিতে রেড ফোর্টে বিচার হয়। এই বিচারের সময় ডিফেন্স লয়ারের দায়িত্বটা পালন করেছিল কে? ডিফেন্স লয়ারের দায়িত্ব পালন করেছিল আমাদের এই ভদ্রলোক, মানে যার নাম আমরা জানি হচ্ছে ভুলাভাই দেশাই, নয় ভুলাভাই দেশাই, রাইট। এবং তার সঙ্গে যারা ছিলেন আমাদের জওহরলাল নেহরু, তারপরে কৈলাসনাথ কাটজু, তেজ বাহাদুর সপ্রু আর হচ্ছে আসফ আলী। এই বেঞ্চটা ডিফেন্ড করে এবং এখানে একটা আইএনএ সপ্তাহ ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং সেখানে 5 থেকে 11 নভেম্বর আইএনএ উইক আর আইএনএ ডে 12 নভেম্বর পালন করা হয়েছিল, ঠিক আছে। শেষ পর্যন্ত ওরা মুক্তি পায় এবং অনেক দল, রাজনৈতিক দলগুলোই কিন্তু ওদের মুক্তির জন্য সওয়াল করে। এবং তার চেয়েও বড় কথা যেটা এখানে একটু বলতেই হবে, সেটা হচ্ছে আমাদের এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি সেটা বলে রাখি। সেটা হচ্ছে আমাদের লাস্ট যার বিচার হয়েছিল তার নাম ক্যাপ্টেন রশিদ আলী। ক্যাপ্টেন রশিদ আলীর বিচার যখন হয় তখন তোমরা মনে রাখবে 12ই ফেব্রুয়ারি এই দিনটা পালন করা হয়েছিল ক্যাপ্টেন রশিদ আলী ডে, মনে রাখবে। ক্যাপ্টেন রশিদ আলী ডে হিসেবে এটা পালন করা হয়েছিল। তাহলে এখানে সব রয়েছে, সবই নাম বলেছি। এটা শুধু আসফ আলী, অরুণাল লাগবে না। তেজ বাহাদুর সপুর, কৈলাসনাথ কাটজু সব ঠিক আছে। 3 জনের নাম শাহনওয়াজ খান, গুরুবক্স সিং বলে দিয়েছি আমি। সেগাল, প্রেম কুমার সেগাল। এবার দেখে নাও আজাদ হিন্দ দিবস হিসেবে পালন করা হয়েছিল এই সময়টা, ঠিক আছে। লালকেল্লা ভেঙে ফেলতে হবে, আজাদ হিন্দ সেনাদের মুক্তি চাই। এবং এইখানে দেখে নাও জাস্টিস পার্টি, ইউনিয়নিস্ট পার্টি, হিন্দু মহাসভা, আরএসএস, আকালি দল সবাই কিন্তু সব বিবাদ ভুলে ওদের মুক্তি চেয়েছিল, ঠিক আছে। আজাদ হিন্দ দিবস 12 নভেম্বর বলে দিয়েছি। আচ্ছা, এবারে এইখানে দেখে নাও একটু ভালো করে, সেটা হচ্ছে ক্যাপ্টেন রশিদ আলী ডে পালন করা হয়েছিল। এইবার আমরা এখান থেকে ক্রিপসের প্রস্তাবে চলে যাব, যেখান থেকে হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ক্রিপসের প্রস্তাব কখন এসেছিল? যখন আমাদের দেখেছিলাম আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ভাবনা চিন্তা হচ্ছিল, সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন, যেটা 40 সালে প্রস্তাব তোলা হয়েছিল, কিন্তু গান্ধীজি এটাকে নাকচ করেন। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিল, কিন্তু সবাই নাকচ করে, এবং নাকচ করলে এটা আর কার্যকরী হয়নি। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা কার্যকরী করতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের ক্রিপস প্রপোজাল আমাদের দেওয়া হয় 1942 সালে। উইনস্টন চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ক্রিপসকে পাঠিয়েছিল। এবং ক্রিপস তখন এখানে কি বলবো, ভারতকে যুদ্ধ শেষে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে এই প্রতিশ্রুতি দেয়। আর যারা ডোমিনিয়নের বাইরে থাকতে চায় তাদের বাইরে থাকতে দেওয়ার অধিকারও দেওয়া হয়। এবং এই সময়টা তোমরা ভালো করে জানবে যে এখানে 2 জন নেগোসিয়েটারের কথা বলতে হয়, একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন জওহরলাল নেহরু, যারা ক্রিপস প্রস্তাবে নেগোসিয়েটারের কাজ করেছিল। কিন্তু ক্রিপস প্রস্তাবে যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাস বলছে কিন্তু পূর্ণ স্বাধীনতার কথা বলছে না, তাই পূর্ণ স্বাধীনতার কথা না বলার জন্য কি হয়, এটা প্রচন্ড সমালোচিত হয়। এবং গান্ধীজি বলল যে ক্রিপস প্রপোজাল হচ্ছে একটা ফেল পড়া ব্যাংকের ওপর চেক, ঠিক আছে, পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক।
এবং সেই সময় একটা সর্বভারতীয় আন্দোলন তৈরি করবার জন্য তৈরি হতে আরম্ভ করলো। কিন্তু গোড়াতেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইউনিয়নিস্ট পার্টি, জাস্টিস পার্টি, ঠিক আছে, মুসলিম লীগ, এরা সবাই গান্ধীকে সর্বভারতীয় একটা আন্দোলন তৈরি করার কথা বলেছিল, কিন্তু গান্ধীজি তৈরি করেনি। গান্ধীজি সেখানে 1940 সালে একটা করেছিল কি, আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করেছিল, ঠিক আছে, যেটা 40 থেকে 41 এক বছর ধরে চলেছিল। প্রথম সত্যাগ্রহ হয়েছিল কে? আচার্য নরেন্দ্রদেব, এই আচার্য নরেন্দ্রদেব না, আমাদের প্রথম সত্যাগ্রহী হয়েছিল আচার্য বিনোবা ভাবে, সেকেন্ড সত্যাগ্রহী জওহরলাল নেহরু, থার্ড সত্যাগ্রহী ব্রহ্মদত্ত এবং ফোর্থ সত্যাগ্রহী হয়েছিল চক্রবর্তী রাজগোপালাচারী। এটা তোমরা সব নোটসে পাবে, আমি যেরকম ভাবে বলে যাচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে। এবং তার চেয়েও বড় কথা যেটা হলো, সেই সত্যাগ্রহ খুব ভালো করে দানা বাঁধতে পারলো না। 41 সালের পরে গান্ধীকে সর্বভারতীয় আন্দোলনের দিকে যেতে হলো। এই সময়টা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 14 জুলাই গোয়ালিয়া ট্যাঙ্ক মুম্বাইতে ওরা এই শপথ নিল সর্বভারতব্যাপী, ভারতবর্ষব্যাপী আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা একটা আজাদ হিন্দ, আজাদ হিন্দ কি বলছি, আমাদের সর্বভারতীয় একটা আন্দোলনে। সেই সময় আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যেখানটাতে এই যে গোয়ালিয়া ট্যাঙ্কে যেটা হয়েছিল সেটাকে আজাদ ক্রান্তি ময়দান বলে ডাকা হয়েছিল 14 জুলাই, এবং শেষ পর্যন্ত 8ই আগস্ট যখন প্রস্তাবটা নেওয়া হলো যে কুইট ইন্ডিয়া, মানে ইউসুফ মেহের আলী এই কথাটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিল, চালু করেছিল, এবং সেই কথা অনুযায়ী যখন আমাদের তোমার কি বলবো মানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়, সেই রাত্রেই গ্রেপ্তার হয়ে যায় গান্ধী, নেহেরু, প্যাটেল, আজাদ, সরোজিনী নাইডু, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ, সর্বভারতীয় নেতারা সবাই গ্রেপ্তার হয়ে যায়। পরের দিন 9ই আগস্ট এটা কার্যকরী হতে শুরু করে। এবং এখানে প্রথমে আমি বলে দেবো যে এইখানে নেতৃত্ব যারা দিয়েছিল, যেমন হচ্ছে অরুণা আসফ আলী, অচ্যুতরাও পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া, ঠিক আছে, সুচেতা কৃপালিনী, এরা সবাই নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলবো, সেটা ভালো করে মনে রাখবে তোমরা, যে অরুণা আসফ আলী ট্রাই কালারের ফ্ল্যাগ তুলে দিয়েছিল মুম্বাইতে, সেখানে পুলিশ গুলি চালিয়েছিল, এবং ওনাকে বলা হয়েছিল যে তোমার হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপর রেজিস্ট্যান্স অ্যান্ড সিম্বল অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা অরুণা আসফ আলীকেই বলা হয়েছিল। অরুণা আসফ আলীর জায়গাটার পর আমরা যার কথা বলতেই পারি সেটা হচ্ছে আমাদের উষা মেহতা। সেই সময় কি করেছিল, একটা রেডিও স্টেশনের তোমার ঘোষিকার পদ পালন করতেন, আর এখানে ব্রডকাস্টিংটা পুরো পরিচালনা করতেন কে? তোমার হচ্ছে রাম মনোহর লোহিয়া, ঠিক আছে, সিক্রেট রেডিও স্টেশন। এবং এখানে তোমরা মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ খুব সক্রিয় ভূমিকা নিয়েছিল। জয়প্রকাশ নারায়ণকে বন্দি করা হয়েছিল কোথায়? হাজারিবাগ জেলে। ওই হাজারিবাগ জেল ভেঙে উনি পালিয়ে গিয়েছিলেন এবং উনি গেরিলা কায়দায় যুদ্ধ করেছিলেন। এবার দেখো সবাই কেউ না কেউ জেলে বিভিন্নভাবে তোমার বন্দী হয়েছিল। কস্তুরবা বাই গান্ধী, জওহরলাল নয়, মহাত্মা গান্ধী, এবং তার সঙ্গে ছিল হচ্ছে অবশ্যই আমাদের মহাদেব দেশাই, এরা সবাই আগা খান প্যালেসে বন্দী হয়েছিল। তার মধ্যে মারা গিয়েছিল, ওই প্যালেসের মধ্যেই মারা গিয়েছিল মহাদেব দেশাই, গান্ধীর সেক্রেটারি, এবং স্ত্রী কস্তুরবা, ঠিক আছে। এবার দেখো এরপরে যেটা বলতে হয়, আমাদের বাঁকুড়া জেলে বন্দী ছিল হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে আমি এখানে বলে দিলাম যে আমাদের জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, এরা সবাই কিন্তু সেই সময়, রাজেন্দ্র প্রসাদ, সবাই বন্দী হয়েছিল। এই যে জায়গাটা, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আন্দোলন করেছিল হচ্ছে বললাম যারা আমাদের অরুণা আসফ আলীর কথা বললাম, জয়প্রকাশ নারায়ণের কথা বললাম। এবং সেই সময় আমরা কি দেখেছিলাম যে আমাদের প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছে। প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছে কোথায়? প্রথম কথাটাই বলতে হয় মহারাষ্ট্রের বলবো না, উত্তরপ্রদেশের বালিয়াতে, ঠিক আছে, উত্তরপ্রদেশের বালিয়াতে একটি প্যারালাল গভর্নমেন্ট হয়েছিল। 4 দিন এটা স্টে করেছিল। যার নেতা ছিল চিতু পান্ডে, যে নিজেকে বলতো স্বরাজ তহসিলদার, সে গান্ধীবাদী নেতা ছিল। তারপরে প্যারালাল গভর্নমেন্ট বলতে হয় মেদিনীপুরের তমলুকে হয়েছিল, ঠিক আছে, 4টে জায়গাকে নিয়ে, তমলুক, মহিষাদল, সুতাহাটা আর হচ্ছে নন্দীগ্রাম। এখানে সর্বাধিনায়ক ছিল কে? আমাদের সতীশচন্দ্র সামন্ত। 1942 সালের ডিসেম্বর থেকে আমাদের 1944 সেপ্টেম্বর, 1 বছর 10 মাস এটা তোমার কি ছিল, স্বাধীন হয়ে গিয়েছিল। এখানে অজয় মুখার্জি আর সুশীল ধারা দুজন হ্যান্ড ছিল, নানা বাহাদের কাজ করেছিল। সুশীল ধারা এই আমাদের সতীশচন্দ্র সামন্তের, আমাদের সুশীলচন্দ্র ধারা একটা গেরিলা আর্মি ছিল যার নাম ছিল বিদ্যুৎ বাহিনী। অজয় মুখার্জি নেতৃত্ব দিয়েছিল মহিলাদের যে বাহিনীটা, তার নাম ছিল হচ্ছে কি আমাদের ভগিনী সেনা, ঠিক আছে, মনে রাখবে এটা। এবং এইখানে একটা কথা মনে রাখবে, আমাদের
ওরা যখন এই তোমার দখল করতে গেছিল তমলুক থানা, সেই সময় মাতঙ্গিনী হাজরা গুলিতে মারা যায়। ঠিক আছে, রামচন্দ্র বেরা এখানে নেতৃত্ব দিয়েছিল, এখানে অনেকেই নেতৃত্ব দিয়েছিল এবং এখানে একটা সক্রিয় একটা আন্দোলনের ছাপ পড়েছিল। ঠিক আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এই সরকারটাকে বলতাম প্যারালাল গভর্নমেন্টটাকে। এরপরে মেদিনীপুর ছাড়া আমাদের তৈরি হয়েছিল মহারাষ্ট্রের সাতারায় প্রতি সরকার। 1943 থেকে 1946, 2 বছর 9 মাস এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। সর্বকালীন সবচেয়ে বেশি দিন ধরে চলা আমাদের কি বলবো প্যারালাল গভর্নমেন্ট। যে প্যারালাল গভর্নমেন্টের তোমার কি বলবো হেড কে ছিলেন নানা পাটিল, আর তার সহকারী ছিল ওয়াইবি চামন, এবং এখানে একটা দল ছিল যার নাম ছিল তুফান সেনা, যেটা গেইল আর্মি। তুফান সেনার হেড ছিল আন্না মাস্টার। এবং এখানে এটাও মনে রাখতে হবে, আন্না মাস্টার ছাড়া ওদের একটা বিচার সভা ছিল যার নাম ছিল ন্যায়দান মণ্ডল। ঠিক আছে, কি বললাম, বিচার সভার নাম হচ্ছে ন্যায়দান মণ্ডল। বেশ, এইবারে এইখানে দেখবো আমরা উড়িষ্যার কটকে এরাম বাসুদেবপুরে তৈরি হচ্ছে স্বরাজ পঞ্চায়েত। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। এবং এই স্বরাজ পঞ্চায়েতের হেড ছিলেন এক ভদ্রলোক, তার নাম হচ্ছে বঞ্চিনিধি প্রধান, তাই তো। এবং এরাম বাসুদেবপুরে পরে আমরা এখানে চলে যাব হচ্ছে মরণ সেনা। এখানে একটা দল ছিল মরণ সেনা, এর নাম মনে রাখতে হবে, এটা আর্মি ছিল। আর এখানে তৈরি হয়েছিল রক্তবাহিনী। রক্তবাহিনী তৈরি করেছিল লক্ষণ নায়ক, উড়িষ্যার কটকে রক্তবাহিনী তৈরি হয়েছিল। এবার এই ভদ্রলোক থানা দখল করার জন্য ধরা পড়লে ওনার ফাঁসি হয় লক্ষণ নায়কের। ঠিক আছে, তারপরে এই সময় আমরা আস্তে আস্তে দেখে নিই যে এই জায়গা ছাড়িয়ে আরো জায়গায় তৈরি হয়েছিল, যেমন তালচের। ঠিক আছে, চাষি মৌলিয়া বা মজদুর রাজ বলে একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। তো তোমাদের এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে আমি যেভাবে বলে যাচ্ছি। এবার তারপর একটু দেখে নাও। ঠিক আছে, ক্রিস প্রস্তাব সব বলা আছে। ডোমিনিয়ন, গান্ধী পূর্ণ স্বরাজের জন্য প্রস্তুত হন। পৃথক প্রদেশগুলো কেন্দ্রীয় আইনসভায় যোগ নাও দিতে পারে। আচ্ছা, 42 থেকে 44 লর্ড লিনলিথগোর সময় শুরু, ওয়াবেলের সময় শেষ। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়। কুইট ইন্ডিয়া নামটা দিয়েছিল মেহের আলী, বলে দিয়েছি আমি। ঠিক আছে, এই গোয়ালিয়া ট্যাঙ্কের ব্যাপার সব বলে দিয়েছি আমি। 5ই আগস্ট, 14 জুলাই ওয়ার্ধা। খসড়া করেছিলেন মহাত্মা গান্ধী, পরিমার্জনা করেছিলেন জওহরলাল নেহরু, ব্যাপ করেছিলেন। ডু অর ডাই, গান্ধীজির বিখ্যাত কথা, ভারতকে নৈরাজ্য মুক্ত করবো, নইলে ঈশ্বরের কাছে সমর্পণ করবো, এটাও কথা। ঠিক আছে, তারপরে বলেছিলেন ভারতবর্ষ অসামঞ্জস্যপূর্ণভাবে শৃঙ্খলাভাবে ব্রিটিশ শাসনের নৈরাজ্য থেকে ভারতকে মুক্ত করতে হবে, এবং গান্ধীজি এই কারণে ঝুঁকি নিতেও প্রস্তুত, এটাও বলেছিলেন। বেশ, মহাকাব্যিক আন্দোলন বলেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এপিক মুভমেন্ট, স্যাবোটেজ মুভমেন্ট বলেছিল হচ্ছে কে, আমাদের এই ভদ্রলোক মানবেন্দ্রনাথ রায়। স্যাবোটেজ মুভমেন্ট। স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, এটাকে বলেছিল জওহরলাল নেহরু। আর বলেছিল 1857 সালের পরে একটা সবচেয়ে বড় আন্দোলন, এটা বলেছিল কে, এই কথাটা বলেছিল হচ্ছে আমাদের লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলন, অন্তর্ঘাতী আন্দোলন। অহিংস গেরিলা যুদ্ধ, সুভাষচন্দ্র বোস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আন্দোলন মহাবিদ্রোহের পরে, লিনলিথগো। আগা খান প্যালেসে বন্দী হয়েছিল আবুল কালাম আজাদ, বাঁকুড়া জেলে বলেছি। জওহরলাল নেহরু আহমদনগর জেলে, জয়প্রকাশ নারায়ণ হাজিরবাগ জেলে। ঠিক আছে, মারা গেছিল 2 জন, ফেরার হয়ে গেছিল রাম মনোহর লোহিয়া, অচ্যুত চট্টোপাধ্যায় বলে দিয়েছি। অরুণা আলী। আচ্ছা, ত্রিবর্ণরঞ্জিত পতাকা তুলে দেওয়া হয়। লেনিন পুরস্কার ভূষিত হয়েছিল জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক, হোয়াই সোশ্যালিজম প্রেজেন্স ডায়েরি, 2টো বই। টোটাল রিভলিউশন, পার্টিলেস গভর্নমেন্ট। ঠিক আছে, চিতু পান্ডে বলে দিয়েছি, 4 দিন টিকে ছিল। সবচেয়ে কম দিন স্থায়ী, সবচেয়ে স্বল্পস্থায়ী সমান্তরাল সরকার। ঠিক আছে, তামিলনাড়ু জাতীয় সরকার বলা হয়ে গেছিল 4টে জায়গায়। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা মারা গিয়েছিল। বিহারে পরশুরাম দলের নেতা পরশুরাম সিং, সীতারাম দলের নেতা সীতারাম সিং।
ঠিক আছে, এরাম বাসুদেবপুর, এই যে বঞ্চনিধি মহান্তি যার কথা বললাম আমি, বঞ্চনিধি প্রধান না, বঞ্চনিধি মহান্তি। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে স্বরাজ অর্জন করব। 150-250 জন সৈন্যকে নিয়ে তৈরি করেছিল মরণ সেনা, গৌরাঙ্গচন্দ্র মহান্তি আর কমলা প্রসাদ। ভাগী সিং জেল থেকে পালিয়ে যায় সময়। তালচের চাষি মৌলিয়া বা মজদুর রাজ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, চাষি মৌলিয়া মজদুর রাজ। সাতারাতে তৈরি হয়েছিল নানা প্যাটেল, ওয়াইবি চাবন বলে দিয়েছে এগুলো। বিকে মজুমদার আর জয়ন্তী ঠাকুর গুজরাটের বড়োদা প্রজামণ্ডল তৈরি করে, ন্যায়দান মণ্ডল। এবার দেখো লক্ষণ নায়ককে ফাঁসি বলে দিলাম, রক্তবাহিনী বলে দিয়েছি। কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, কারা কারা যোগদান করেনি 42-এর আগস্ট আন্দোলনে, যার মধ্যে একটা ছিল কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, এই দুটো আলাদা করে মনে রাখবে। হিন্দু মহাসভা, কমিউনিস্ট পার্টি, ঠিক আছে, মুসলিম লীগ, চক্রবর্তী রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, এরা যোগ দেয়নি। ঠিক আছে, এই সময় 43 সালে মেদিনীপুরের উপর দিয়ে একটা সাইক্লোন বয়ে যায় বাংলাদেশ পর্যন্ত, তাতে প্রচুর মানুষ মারা যায় এবং এখানে তোমার আত্মসমর্পণ করে সব। ঠিক আছে, বহু মানুষের মৃত্যু হয়। বিজন ভট্টাচার্যের নবান্ন, বিজন ভট্টাচার্যের নবান্ন, আর একটা বই আছে নবান্ন ছাড়া, মনে রাখবে। নবান্ন ছাড়া আরো একটি বই হলো তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই, তার নাম হচ্ছে আমাদের কি বলবো, ওই আমাদের কি বলবো, এটা নিয়ে লেখা হয়েছিল মেনলি, ওই সাইক্লোনটা নিয়ে লেখা হয়েছিল, অশনি সংকেত, রাইট, অশনি সংকেত, হ্যাঁ আছে এখানে। ঠিক আছে, এবার ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, হরিজন পত্রিকায় লেখা হয়েছিল ভারতকে ঈশ্বর হাতে ছেড়ে দাও, নাহলে তাকে নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও। এগুলো সব গান্ধীজি বলেছিল, এগুলো বলা হয়েছে সব। প্রথম সবচেয়ে কনিষ্ঠ শহীদ কে ছিলেন? হেমু কালানি। হেমু কালানি আমাদের কোথায় সিন্ধু প্রদেশের একটা রেললাইন বিগড়ে দেওয়ার চেষ্টা করেছিল, তার জন্য ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ঠিক আছে, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না, গান্ধীজি বলেছিল। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উচ্চ হারে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা একটা মস্ত বড় কারণ ছিল। ক্রিস মিশনের ব্যর্থতা কারণ ছিল। ঠিক আছে, আর দেশের শীর্ষ নেতাদের একটা জঙ্গি মানসিকতা এসে গেছিল। ঠিক আছে, এলাহাবাদে কংগ্রেসের সদর কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল এই সময়। ঠিক আছে, ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বড়লাট কি করেছিল, এই পত্রিকাটা বন্ধ করে দিয়েছিল। গান্ধীজির হরিজন আর হেরাল্ড, ন্যাশনাল হেরাল্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। বিপিনচন্দ্র একটা দুরন্ত কোটেশন দিয়েছিল, বলেছিল কি, নেতৃত্ব ও কোনো সংগঠন ছাড়াই মানুষ আন্দোলনে যোগ দিয়েছিলেন, এটা মনে রাখবে। ঠিক আছে, সিন্ধু প্রদেশে আন্দোলন ছিল অনেকাংশে নিষ্প্রভ। কোথায়? আসাম আর সিন্ধু প্রদেশ। তবে মনে রাখতে হবে এখানে কনকলতা বড়ুয়া, তাকে শুট আউট করা হয়েছিল, আর পাঞ্জাবের ভদ্রমহিলা গৃহবধূ যার নাম ছিল হচ্ছে ভোগেশ্বরী ফুকনানীকে তোমার গুলি করে মারা হয়েছিল, গোয়ালিয়া ট্যাঙ্ক। ঠিক আছে, লীলা পাতিল, উত্তম পাতিল, এরা নেতৃত্ব দিয়েছিল। অচ্যুত চট্টোপাধ্যায়, এস এম যোশী ক্রান্তিকারী নামে একটা পত্রিকা। আর আহমেদাবাদকে ভারতের স্ট্যালিনগ্রাড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গোবিন্দ সাহা বলেছিল। ঠিক আছে, ন্যায়দান মণ্ডল প্রতি সরকার বলে দিয়েছি আমি আগেই। মুঙ্গের, ভাগলপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়ার বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। বিহারের বড় ঘাটে ছিল হচ্ছে বিহারের পূর্বযুক্ত প্রদেশ, সুলতানপুরে সীতারাম সিং, এটা বলে দিয়েছি আমি বিহারে। আচ্ছা, এইবার দেখো এখানে স্বরাজ জেলাধীশ চিতু পান্ডে নিজেকে বলেছিল, বা স্বরাজ তহসিলদার। আর এখানে বেনারসে এই অধ্যাপক রাধেশ্যাম আর গৈরালা, এরা নেতৃত্ব দিয়েছিল, গৈরলা। ঠিক আছে, এবার এখানে মেদিনীপুর জেলা তমলুক কাঁথি ছাড়া সবচেয়ে বড় বেশি তীব্র আকার ধারণ করেছিল, তমলুক আর কাঁথিতে। এখানে সবই দেওয়া আছে, সুশীল ধারা, অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, ভীমচরণ পাত্র,
রামচন্দ্র বেরা, ঠিক আছে, এরা বিখ্যাত নেতা ছিল। হরিপদ চট্টোপাধ্যায়, বেশ। আমাদের মাতঙ্গিনী হাজরার কথা বলেছিলাম, গান্ধী বুড়ি, ঠিক আছে। এখানে সবই বলা হয়েছে। এই বালুরঘাটের সরোজ রমন চট্টোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিল। বিদ্যুৎ সেনা বলে দিয়েছি, নারী বাহিনী, মাতঙ্গিনী হাজরা বলে দিয়েছি, বালেশ্বর, কটক, কোরাপুট, তার মধ্যে বালেশ্বরে স্বরাজ পঞ্চায়েত হয়েছিল, রক্তবাহিনী, এগুলো সব বলে দিয়েছি আগে। তালচের বলে দিয়েছিলাম, পবিত্রমোহন প্রধান, আবার এখানে মধ্যপ্রদেশ মগনলাল বাগড়ি, নাগপুরে আত্মগোপনকারীদের নেতৃত্ব দেন মগনলাল বাগড়ি। হিন্দুস্তান রেড আর্মি, অমরাবতী হনুমান ব্যয়মণ্ডল, একটু সন্ত্রাসবাদী দল ছিল। আসাম বলে দিয়েছি, এই যে কনকলতা বড়ুয়া বলা হয়েছে। নওগাঁ, আসামের নওগাঁকে বলা হয়েছিল আসামের মেদিনীপুর, ঠিক আছে, এটা মনে রাখবে। শঙ্করচন্দ্র বড়ুয়া, ঠিক আছে। জ্যোতিপ্রসাদ আগরওয়াল, খুব ইম্পর্টেন্ট নয় এখানে। উড়িষ্যায় পবিত্রমোহন প্রধান, যুক্তপ্রদেশের বালিয়া জেলায় চিতু পান্ডে, তমলুকে সতীশ সামন্ত, আর বিহারে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আমাদের দল তৈরি হয়েছিল। এই ভোগেশ্বরী ফুকনানি গুলি করে মারা হয়, ঠিক আছে। এবার এখানে লম্বা লিস্ট সব দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিতে পারো, যার নাম আগে বলা হয়েছিল। যেমন ধরো যোগেশচন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে, যোগেশচন্দ্র চ্যাটার্জির কথা বলতে হবে আলাদা করে। জয়প্রকাশ নারায়ণ হাজারিবাগের সেন্ট্রাল জেল থেকে পালিয়ে গিয়েছিল বলেছিলাম, এবং তার গেরিলা যুদ্ধের যে প্রশিক্ষণ ছিল তাকে আজাদ দাস্তা বলা হয়, আজাদ দাস্তা, ঠিক আছে। নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্রবল নেই, অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্মপ্রচেষ্টার কি বলবো আর কোনো পন্থা না পেয়ে বিদ্রোহী হয়েছিল, এটা নেহেরু বলেছিল। এবং শ্রমিক সহ সমাজের অন্যান্য মানে সমাজের সকল স্তরের লোকেরা, মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল, তাই এটাকে গণ আন্দোলন বলে। অবভিয়াসলি এটাকে গণ আন্দোলন, ঠিক আছে। এটাকে গণযুদ্ধ বলেছিল, ঠিক আছে। এবং এখানে কিন্তু ওয়াভেল কথাটা বলেছিল যে আমাদের সময় এসে গেছে, ঠিক আছে, এখানে আমাদের এদেরকে স্বাধীনতা দেবার। যাই হোক, আজকে তোমাদের এখানে যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এবং সুভাষচন্দ্র বসু। পুরো এখানের উদ্যোগটা শেষ হয়ে গেল, এবং ঠিক তারপরের যে আমাদের চ্যাপ্টার আমরা শুরু করব, যেটা একদম শেষ চ্যাপ্টার, যেখানে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব থেকে একেবারে ভারতের পুরোপুরি স্বাধীনতা। ঠিক আছে, ছাড়লাম তাহলে।